প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি বই। নাম বিপদের সোহানা। গল্পের নাম রানা সোহানা। এক। রানা হাত বাড়ানোর আগেই ছো মেরে প্লেটের উপর থেকে বিলটা তুলে নিলেন আদনান মোস্তফি। খবরদার, কারো কোনো জোরাজুরি শুনতে চাই না। এ বিল আমি দেব। কিন্তু, আবার কিন্তু, কটমট করে সোহানার দিকে চাইলেন প্রফেসর। কি মনে করো তোমরা আমাদের? একেবারে খালি হাতে বেড়াতে বেরিয়েছি। জেসিকা, তোমার ব্যাগটা দাও তো এদিকে। হাসি মুখে হ্যান্ডব্যাগটা বাড়িয়ে দিল জেসিকা। হ্যাঁ, রোজ রোজ খাওয়ালে তো চলবে না ভাই, আমাদেরও সুযোগ দিতে হবে। ওদের চেহারার বর্তমান অবস্থা কি আদনান? গুন্ডাটার মুখ ছাইবর্ণ, শুকনো ঠোঁট চাটছে, আর সোহানা ছুরির চেহারা হয়েছে বাংলার পাঁচের মতো। ওহো ডার্লিং, তুমি তো পাস কীরকম তা জানো না। আঙুলটা দাও, আমি একে দেখিয়ে দিচ্ছি। জেসিকার তর্জনী দু আঙুলে ধরে বলে দেওয়ার রেস্তোরাঁর ডাইনিং টেবিলের উপর পা চেকে দেখালেন প্রফেসর মোস্তফি। হেসে উঠল জেসিকা মোস্তফি। স্প্যানিশ মেয়েও, শৈশব থেকে অন্ধ। যা, বাজে কথা। সোহানার অত সুন্দর চেহারা এরকম হতেই পারে না। আমার চেহারার বর্ণনা দিতে হবে না। রাগ রাগ ভাব করে চোখ রাঙালো সোহানা। এই এক ডিনারে তোমাদের অনেক টাকা বেরিয়ে যাবে আদনান ভাই, সে খেয়াল আছে? তোমাকে যে সে সব ভাবতে হবে না বাছা, বললেন অ্যাপ্লায়েড ফিজিক্সের আত্মভোলা প্রফেসর। রানার থেকে বছর আষ্টেকের বড়। সোহানার দূরসম্পর্কের ভাই হন। আমার আরও অনেক রোজগার আছে, তা জানো? জানে ওরা, কিন্তু কেউ মুখ খুলল না। তাছাড়া এবার তো আমি রাজা। আমার ওই চুট্টিন বউ কী করেছে শোনোনি? আমাকে কিচ্ছু না বলে কোথায় জানি লুকিয়ে বেশ কিছু ডলার পাচার করে এনেছে লন্ডন থেকে। প্লেনে ওঠার পর আমাকে কিছু হবে জিজ্ঞেস করে কিছু হবে। জবাবে ও কি বলেছিল সেটাও শুনে রাখো, বলল জেসিকা। যদি ধরা পড়ি, ও নাকি কসম খেয়ে বলবে চেনা তো দূরের কথা, জীবনে কোনোদিন দেখেইনি আমাকে। একেই তো বলে ভিতর ডিম, তাই না? বিচক্ষণ, বুঝলে? সংশোধন করলেন পণ্ডিত। বিচক্ষণের ডিম। দক্ষিণ পূর্ব ফ্রান্সের অন্টিব অন্তরীপে রানা সোহানার সঙ্গে এক সপ্তাহের জন্য বেড়াতে এসেছেন আদনান মুস্তফি ও তার স্ত্রী। রানার চাপাচাপিতে উঠেছেন ওর ভাড়া করা ভিলার এক অংশে। বিল চুকিয়ে দিয়ে চোখ তুলেই ভুরু কুঁচকে ফেললেন প্রফেসর। আরে ওই দেখো, তোমাদের সেই উন্মাদ প্লেবয়টা এদিকেই আসছে। উত্তেজনায় সারাক্ষণ যেন টকবক করে ফুটছে রিসি হাওয়ার্ড। বারের দিকে যাচ্ছিল, ওদের দেখে সামান্য দিক পরিবর্তন করে প্রায় লাফাতে লাফাতে ছুটে এলো। বছর তিনেক হলো একে দেখা যাচ্ছে ভূমধ্যসাগরের তীর ঘেঁষা বন্দরগুলোতে। হ্যান্ডসাম, সুবেশী, সুভাষী এবং ধনী। বয়স 30 থেকে 35। সুন্দর একটা ইয়টের মালিক। এইসব বন্দরনগরীর স্থানীয় অভিজাতদের সঙ্গে তো বটেই, নিয়মিত বেড়াতে আসা প্রায় সবার সঙ্গেই সখ্যতার সম্পর্ক গড়ে নিয়েছে জনপ্রিয় রসিক যুবক। বিশেষ করে মহিলাদের হৃদয়ের অনেকটা জায়গা দখল করে নিয়েছে একের পর এক বিলাসবহুল পার্টি দিয়ে। 5-6টি ভাষায় অনর্গল কথা বলতে পারে। কোনটা যে তার মাতৃভাষা বোঝা মুশকিল। সবসময় ঋষির সঙ্গে দেখা যায় লুকাস ম্যাকপিলকে। বেটে খাটো মোটা এই লোকের সঙ্গে চেহারা বা চালচলনে কোনো মিল নেই প্লেবয়ের। বয়স কম বেশি 40, কিন্তু এই বয়সেই গোটা মাথায় একটা চুলও নেই ওর। একেবারে ফর্সা। কথা কম বলে, ভাবলেশীন চেহারায়। হাসির কথাতেও হাসি ফোটে না। হাসি খুশি এক প্লেবয়ের সঙ্গে সারাক্ষণ এই লোক কেন বোঝা যায় না। আচার ব্যবহারে লোকটাকে ঋষির কর্মচারী বা বডিগার্ড বলেও মনে হয় না, আবার বন্ধু
বন্ধু বলাও যাবে না। অবাক চোখে লোক দুজনকে দেখছেন প্রফেসর। দুদিন আগে এদের সঙ্গে পরিচয় হয়েছে সোহানার সুবাদে, তবে হ্যালো হাই পর্যন্তই, তার বেশি কিছু না। রানা সোহানার মধ্যে উচ্ছ্বাসের অভাব দেখে বুঝে নিয়েছেন ওরা খুব ভালো করে চেনে না এদের। তাহলে এত উল্লাস কিসের? নাকি লোকটাই এমন? সোহানা ডার্লিং, খপ করে সোহানার একটা হাত ধরে ঝুঁকে চুমো দিল ঋষি। দারুণ একটা আইডিয়া এসেছে আমার মাথায়, বুঝলে? চলো আমরা বিয়ে করে ফেলি আগামীকালই। রীতিমতো সবাইকে ডেকে জাঁকজমকের সঙ্গে। উফ, দুর্দান্ত একটা ব্যাপার হবে। মার্লিনের ক্যাপ্টেন হিসেবে ওখানেই সব ব্যবস্থা করব। রানা হবে আমার বেস্ট ম্যান, কোণে সম্পাদন করবেন প্রফেসর, ওর সুন্দরী স্ত্রী হবেন ব্রাইডস মেড। কি মজা! শহরের সেরা প্রিজটাকে ধরে আনবো, হানিমুন করবো আমরা ইয়োটে, আর সারা দুনিয়া ঘুরিয়ে বেরিয়ে। তুমি কি বলো সুইট হার্ট? আমি বলি, আর 20টা বছর অপেক্ষা করো ঋষি, মাই বয়। আগে বিয়ের বয়স হোক তোমার। হা হা করে ঘর ফাটিয়ে হেসে উঠল ঋষি হাওয়ার্ড। এটা হয় না, গম্ভীর মুখে বাগড়া দিল লুকাস। বিবাহিতা কেউ ব্রাইডসমেইড হতে পারেন না। মিসেস মুস্তফির পক্ষে কেবল মেন্টন অব অনার হওয়া সম্ভব। সত্যিই? চোখ কপালে তুলল ডিসি। তাহলে তো সব ভেস্তে গেল দেখছি। ঠিক আছে, কি আর করা, বিয়েটা না হয় নাই হলো। কাল রাতে আমার পার্টিতে এসো, তোমাদের সবার দাওয়াত। বন্দরের হোমরা চোমরা সবাইকে ডেকেছি, জমকালো পার্টি হবে কাল, একেবারে ফাটাফাটি। আসবে তো? মৃদু হাসি ফুটল রানার ঠোঁটে। তোমার সেই কোস্টা এসমারালডার পার্টির মতো না তো আবার? আহা, কপাল চাপড়ালো ঋষি। সেই ডাকাতি, কুত্তার বাচ্চারা কেড়ে নিল আমাদের সবারই সব কিছু। মাথা নাড়ল এপাশ ওপাশ। না, একই ঘরে দ্বিতীয়বার হানা দেয় না ছিনতাইকারীরা, এরকম রেকর্ড নেই। কাজেই যত খুশি সোনাদানা, জুয়েলারি, হিরে বসানো কাপলিঙ্ক, চুনে বসানো বোতাম, সোনার চেইন পরে আসতে পারো। কোনো ভয় নেই তোমাদের কারো। কাল ঠিক 8টায় আসবে তো? পরে জানাচ্ছি তোমাকে, জবাব দিল সোহানা। আর আমন্ত্রণের জন্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণে সোহানার হাত ছেড়ে দিল রিচি। লুকাস আর আমি বারে গিয়ে একটা ড্রিঙ্ক নেব। তোমরা এই পর্ব শেষ করে আমাদের সঙ্গে যোগ দিলে খুবই খুশি হব। কথা শেষ করে বাড়ির দিকে ফিরল সে। রওনা হবার আগে রানা ও সোহানার দিকে ঝুঁকল লুকাস। বলল, পার্টির ভেন্যুটা জানেন? করোম্যান্ডেল। হোঁ। ফার ইস্টের কার্পেট, ড্রেপারি, ধূপ ধুনো, তৈজস, ঢেউ খেলানো কুচি দেয়া পর্দা। ভাবতেই পারবে না ফ্রান্সে আসেন। ও, ছাদ খোলা টেরেস, লাউঞ্জ থেকে সাগর দেখা যাবে। মাথা ঝুঁকিয়ে বাউ করে চলে গেল সে ঋষির পিছু নিয়ে। ভেনু, নিচু গলায় আপন মনে উচ্চারণ করলেন প্রফেসর। কি অদ্ভুত দ্বার্থবোধক, আঠালো একটা শব্দ। যাকে এই দুজনকে কিন্তু পাশাপাশি মানাচ্ছে না। হুঁ। এসে উঠল সবাই। রেচি হয়তো ওর বাড়াবাড়ি সামাল দেওয়ার জন্য এই লোকটাকে সঙ্গে রাখে, বলল সোহানা। কোস্টা এসমেরালডার পার্টিতে কি হয়েছিল জানতে চাইল জেসিকা। সত্যিই কোনো? হ্যাঁ, মাথা ঝাঁকালো রানা। ঋষির পার্টি থেকে ছিনতাই হয়ে গিয়েছিল সবার টাকা পয়সা, রত্ন, অলংকার। এই একই দল আলাদা 3 জায়গায় একইভাবে আরও 3টে ডাকাতি করেছে এবছর। মুখোশ পরে আসে 6-7 জন, অস্ত্র উঁচিয়ে ছিনিয়ে নিয়ে যায় যার যা আছে। 8-10 লাখ ডলারের অলংকার কেড়ে নিয়ে স্পিড বোটে করে হারিয়ে যায় সাগরে। বাধা দেওয়ার চেষ্টা করেনি কেউ? বিভ্রান্ত দেখালো জেসিকাকে। করেছে। ওর ক্রুদের মধ্য থেকে একজন পালোয়ান কিসিমের লোক পাহারায় ছিল অঘটন ঠেকাবার জন্য। ঢোকার পথে ডাকাতদের বাধা দিয়েছিল লোকটা, পায়ে গুলি করে তাকে অচল করে দিয়েছিল ওরা। আর কেউ কিছু করার সাহস পায়নি। আমারও সাহস হতো না, বললেন প্রফেসর। সবার আগে মাথার উপর হাত তুলে দাঁড়িয়ে কেঁদে ফেলতাম। যাকে সোহানার দিকে ফিরলেন তিনি। যদি ঋষি লোকটার পার্টিতে যাওয়া হয়, তাহলে কারা যাবে?
কি পড়ে যাবে সেসব জেসিকাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। আমি ওসব একদম বুঝি না। হাসলো সোহানা, বলল, ঠিক আছে আদনান ভাই। রানা, আমি যাওয়ারই পক্ষে, বলল রানা। পার্টি থ্রো করে কেউ যদি তার আনন্দের ভাগিদার করতে চায়, নেহায়েত অপারগ না হলে যাওয়াটাই শ্রেষ্ঠতা। প্রত্যাখ্যান করা ঠিক হবে না। বেশ, তাহলে যাচ্ছি আমরা। খালি চেয়ার টেবিলের উপর একবার নজর বুলিয়ে শির দ্বারা খাড়া করলেন আদনান মোস্তফি। সবাই বাড়ি চলে গেছে। টেবিলগুলো গোটাচ্ছে আর মস্ত বড় বড় হাই তুলছে বেয়ারারা। ইঙ্গিতটা যথেষ্ট সাউন্ড অ্যান্ড ক্লিয়ার মনে হচ্ছে না? হ্যাঁ, উঠে দাঁড়ালো রানা। এবার কেটে পড়া উচিত। আদনান ভাই, তোমরা দুজন বেরিয়ে কার পার্কের দিকে হাঁটতে থাকো। আমি আর সোহানা বাড়ি গিয়ে ইনভিটেশন অ্যাকসেপ্ট করে আসছি। সবাই একসঙ্গে গেলে কি অসুবিধা? জানতে চাইল জেসিকা। তাহলে আটকে দেবে, বলল রানা। বার বন্ধ না হওয়া পর্যন্ত বেরোতে পারবো না আমরা কেউ। কীরকম নাসরবান্দা লোক দেখলে না? আর একটু হলেই সোহানাকে কেড়ে নিচ্ছিল। তোমরা গাড়ির দিকে রওনা হয়ে গেলে ছুতো দেখিয়ে বেরিয়ে আসতে পারবো, আটকাতে পারবে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি, বলে উঠে দাঁড়ালো জেসিকা। ধীর পায়ে বেরিয়ে গেল স্বামীর হাত ধরে রেস্তোরাঁর ব্যাট উইং ঠেলে। আবহাওয়াটা কেমন ভেজা ভেজা, গরম, তাই সুতির একটা হালকা জ্যাকেট পরেছেন আদনান। বলে দর এর এক পাশ দিয়ে আফসা আধার রাস্তা ধরে স্ত্রীকে নিয়ে চলেছেন পিছনের কার পার্কের দিকে। ভরপেট খেয়ে মৃদুমন্দ বাতাসে ফুরফুরে মেজাজে হাঁটছেন যে প্রফেসর। জেসিকার মুখের দিকে চেয়ে ওর ভিতরের আনন্দ টের পেলেন পরিষ্কার। পর মুহূর্তে খচ করে কাটা বিঁধল বুকে। এইবারই শেষ। আর কোনো দিন হয়তো এইভাবে ওকে নিয়ে বেড়াতে বের হওয়া সম্ভব হবে না। জেসিকাও আন্দাজ করেছে ওদের পুঁজি শেষ হয়ে এসেছে। এরপর অন্ধকারের দিকে চেয়ে কাটবে ওদের নিরানন্দ দিন। আর কখনো জেসিকার মুখটা ঝলমল করে উঠবে না উচ্ছ্বাসে, আনন্দে। এখন একটু যেন অনুশোচনাই হচ্ছে। নিজের উপরই রাগ হলো ওর এসব ভাবছেন বলে। আত্মগ্লানি আক্ষেপকে অন্তত অনন্ত সাজে অন্তত সাজে না। বেহিসাবি খরচ করেছেন তিনি ঠিক, কিন্তু সেটা ভালোবাসার জন্য, অন্তরের তাগিদে। জেসিকা যদি ওর মনের অবস্থা টের পেয়ে যায়, সব আনন্দ মাটি হয়ে যাবে বেচারির। ওকে আলতো করে জড়িয়ে ধরে বললেন, কেমন লাগছে ডার্লিং? ভালো, খুব ভালো, মাথা ঝাঁকালো জেসিকা। রানা সোহানাকে আমার সব সময়েই ভালো লাগে। মনে হয় মানুষকে আপন করে নিতে জানে ওরা, নিঃস্বার্থভাবে। ওদেরকে মনে হয় আত্মার আত্মীয়, তাই না? সত্যি, বললেন অ্যাবসেন্ট মাইন্ডেড প্রফেসর। এরকম মানুষ হয় না। দুজন মিলেছে যেন সোনায় সোহাগা। হ্যাঁ, আমাদের দুঃসময়ে যেভাবে ওরা পাশে এসে দাঁড়িয়েছিল, অথচ এক বিন্দু করুণা বিতরণ করেনি। থেমে গেল জেসিকা, কারণ হঠাৎ থমকে দাঁড়িয়েছেন আদনান। সারা শরীর শক্ত হয়ে গেছে। খোদা, নিচু কণ্ঠে বলে উঠলেন আদনান। কি হচ্ছে ওখানে? ওদের থামাতে হবে। জেসিকা, তুমি রানাকে খবর দাও জলদি। কথাটা বলতে বলতে ওকে ঘুরিয়ে দিয়েছেন তিনি। ওর পিঠে মৃদু ঠেলা দিয়ে বললেন, যাও, আমি দেখি। একটি কথাও না বলে দৌড় দিল জেসিকা। সামনে বাড়িয়ে রেখেছে হাত দুটো। শীষ দেওয়ার ভঙ্গিতে ঠোঁট গোল করে হালকা এক ধরনের শব্দ করছে। শোনা যায় কি যায় না। সামনে কেউ বা কিছু থাকলে শব্দটা ধাক্কা খেয়ে ফিরে আসবে, ধরা পড়বে ওর কানে। এছাড়া যে পথ ধরে এদিকে এসেছে তার একটা সূক্ষ্ম ছাপ রয়ে গেছে ওর অনুভূতিতে। রেস্তোরাঁর দরজায় পৌঁছাতে পারবে অনায়াসে। ভিতরের ভয় চেপে রেখে প্রাণপণে দৌড়াচ্ছে জেসিকা। টের পেয়েছে খুব খারাপ কিছু ঘটছে পার্কিং লটে। না জানি এখন কি করছে আদনান। দুটো গাড়ি দাঁড়িয়ে। রানার কনভার্টেবলের পাশেরটা খুব সম্ভব রিসি হাওয়ার্ডের। ওটার পাশে একজন লোককে ধরাস করে মাটিতে পড়তে দেখেছেন প্রফেসর। দেয়ালের গায়ে লাগানো একটা বাতির আলোয় টাকটা ঝিলিক দিয়ে ওঠায় তার মনে হয়েছে লোকটা লুকাস ম্যাকপিল হতে পারে। কয়েক পা এগিয়েই টের পেলেন আক্রমণকারীরা আসলে দুজন। হালকা পাতলা লোকটা তামাশা দেখছে, আর তাগড়া লোকটা লাথির পর লাথি চালাচ্ছে মাটিতে পড়ে যাওয়া লোকটার গায়ে, যত্রতত্র মেরেই চলেছে। এক মুহূর্ত দ্বিধা করলেন প্রফেসর। মারপিটের কোনো অভিজ্ঞতা নেই, তাই সবসময় চরম কিছুই ভেসে ওঠে কল্পনায়।
চামড়া ফুঁড়ে শরীরে ছোড়া ঢুকছে, কিংবা বুলেট ছুটে এসে হাড়ের গায়ে দরাম করে হাতুড়ি পিটছে ভাবলেই তলপেট খামছে ধরে ধরে প্রচণ্ড ভয়। ভয় লাগছে তার, কিন্তু পরিচিত একজন পড়ে পড়ে মার খাচ্ছে দেখলে না এগিয়ে পারা যায় না। দৌড় দিলেন তিনি গাড়ির দিকে। শেষ কয়েক গজ প্রায় উড়ে গেলেন আদনান। দাঁড়ানো লোকটা দেখতে পেয়ে সাবধান করলো সঙ্গীকে, কিন্তু ততক্ষণে পৌঁছে গেছেন তিনি। হ্যাঁ, লুকাসি রক্ত দেখতে পেলেন তিনি ওর নাকে মুখে, শার্টে, কলারে। আরেক লাথি তুলেছিল তাগড়া জওয়ান লোকটা ধরাশায়ী লুকাসের উদ্দেশ্যে। দরম করে একটা লাথি হাঁকলেন তিনি ওর তলপেট লক্ষ্য করে। বেকায়দা লাথি খেয়ে কেউ করে উঠল লোকটা, মাথা নিচু করে টলমল পায়ে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে। মাথাটা সহজ টার্গেট, কিন্তু রানার একটা কথা মনে পড়ল, প্রতিপক্ষের মাথায় ঘুষি মেরো না, হাড়ের সঙ্গে হাড়ের সংঘর্ষে বেশি ব্যথা পাবে তুমি। ওসব কেবল টিভিতেই মানায়। এক পা এগিয়ে জুডো চপ মেরে দিলেন তিনি লোকটার ঘাড়ের পাশে। তারপর বিস্মিত দৃষ্টিতে প্রত্যক্ষ করলেন ফলাফলটা। 2 কদম পিছিয়ে পড়ে গেল সে। পতন ঠেকালো 2 হাতের তালু আর 2 পায়ের হাঁটুতে। আরেক লাথিতে সে শুয়ে পড়ল সে জ্ঞানহারা লুকাসের পাশে। এইবার চোখ গেল তার দ্বিতীয় দুর্বৃত্তের দিকে। এগিয়ে আসছে লোকটা, কোমর থেকে শরীরের উপরের অংশ সামান্য ভাঁজ করে রেখেছে। আলো লেগে ঝিক করে উঠল ওর হাতে ধরা ছোড়ার ফলা। এবার ভয় নয়, নিখাত আতঙ্কে জমে গেল প্রফেসরের কলজেটা। চমকে উঠেছে পেটের নাড়িভুড়িগুলো। দরদর করে ঘাম বেরিয়ে কুলকুল করে নামছে তার বুক পিঠ বেয়ে। কল্পনায় দেখতে পাচ্ছেন তীক্ষ্ণধার ছোড়াটা ভ্যাস করে ঢুকে পড়েছে পাঁজরের ফাঁক গলে। এখন কচকচ করে কাটছে তার লিভার, ফুসফুস ও হৃৎপিণ্ড। পা দুটো উসখুস করছে দৌড় দেবার জন্য। রানার আর একটা মন্তব্য মনে এলো, চুপচাপ দাঁড়িয়ে থাকলে বা পালাবার চেষ্টা করলে ঘায়েল হয়ে যাবে প্রতিপক্ষের হাতে। কিন্তু পারো না পারো, যদি একটু প্রতিরোধের ভঙ্গি নাও তাহলে বলা যায় না, সেই হয়তো পিছিয়ে যাবে কিংবা পালাবার চেষ্টা। ডান হাত ঢুকে গেল জ্যাকেটের ভিতর। সরাত করে সরু একটা শক্ত জিনিস বের করে আনলেন তিনি বুকের কাছ থেকে। মুঠোর ভিতর তীক্ষ্ণধার স্টিল স্টিলেটোর মতো কিছু একটা দেখতে পেয়ে থমকে গেল আক্রমণকারী। তাকে পা দুটো সামান্য ভাঁজ করে একটু ঝুঁকে ওস্তাদ নাইফ ফাইটারের ভঙ্গি নিতে দেখে কেটে পড়বে কিনা ভাবল সে একবার। এসব ভঙ্গি করতে লজ্জাই লাগছে প্রফেসরের। নিজের প্রতিটি ভঙ্গি দেখতে পাচ্ছে তার নিরাসক্ত মন। ডান হাতটা আক্রমণাত্মক ভঙ্গিতে আগু পিছু করছেন। বিভৎস এক টুকরো হাসিতে বেরিয়ে পড়েছে দাঁত। একবার ডাইনে সরছেন, একবার বামে। কখন যে ছুরি চালাবেন তার ঠিক নেই। প্রথমে একটু থমকে গেলেও আবার 1 ইঞ্চি 2 ইঞ্চি করে সাবধানে এগোতে শুরু করলো ছোড়াধারী। সামনের তাগড়া লোকটাও নড়েচড়ে উঠে দাঁড়াচ্ছে এখন। হতাশায় ছেয়ে গেল তার মন। এ যাত্রা রক্ষে নেই আর। বিস্ময়ের প্রথম ধাক্কা কেটে যাচ্ছে দ্রুত। ধাপ্পা দিয়েও আর ঠেকানো যাবে না ওদের। আর কোনো কৌশল জানা নেই ওর। পা দুটো আপনা আপনি ঝাঁকি খাচ্ছে, পালাতে চায়। লুকাসের কাছ থেকে কোনো সাহায্য আশা করা যায় না। দাঁত মুখ খিচিয়ে ভয়ঙ্কর ভঙ্গিটা ধরে রাখাও মুশকিল হয়ে উঠেছে। অনেক কষ্টে ঘুরিয়ে দৌড় দেওয়া থেকে বিরত রেখেছেন নিজেকে। লুকাসকে এই অবস্থায় ফেলে যাওয়া যায় না। বীরপুরুষের অভিনয় করে যেতে হবে যতক্ষণ পারা যায়, তারপর যা থাকে কপালে। পিছনে মৃদু খসখস শব্দ শুনে সচকিত হলেন আদনান। আরও লোক আছে নাকি? পর মুহূর্তে সামনের সুরিয়ালা লোকটার চোখে দেখতে পেলেন নিখাত আতঙ্ক। কানের পাশে সোহানার কণ্ঠ শুনতে পেলেন। ঠিক আছে আদনান ভাই, এবার একটু সরে দাঁড়াও দেখি। নিঃশব্দে ছায়ার মতো এগিয়ে এসেছে ওরা দুজন। লাফিয়ে ডিঙালো লুকাসের দেহটা। তার দুপাশ দিয়ে এগিয়ে এলো সামনে। সোহানা নিল ছোড়াওয়ালার ভার। রানা উড়ে চলে গেল লম্বা চওড়া গন্ডাটার দিকে। কাপা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঢিল করলেন প্রফেসর পেশিগুলো। শুয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু কোনো মতে খাড়া রাখলেন নিজেকে। দেখলেন বিদ্যুৎ বেগে ছোড়া চালালো লোকটা। কোমরটা সামান্য বাঁকিয়ে অনায়াস ভঙ্গিতে আওতার বাইরে একপাশে সরে গেল সোহানা। ছোড়াটা 2 ইঞ্চির জন্য ছুতে পারল না ওর বুকের খাঁচা। এইবার খোলা হাতে তালুর মাংসল জায়গাটা দিয়ে প্রচণ্ড আঘাত আনলো সোহানার লোকটার চিবুকের নিচে। ধাক্কার পেছনে দৌড়ের বেগ থাকায়
জোর ঝাঁকি খেলো লোকটার মাথা। মাটি ছেড়ে কয়েক ইঞ্চি উপরে উঠে গেল পা। তারপর ধরাস করে পড়ল চিত হয়ে। ছোড়াটা ছিটকে চলে গেল কয়েক হাত দূরে। ততক্ষণে পাশ ফিরে ঝুঁকে লুকাসের জখম পরীক্ষা করছে সোহানা। সেই ফাঁকে রানার দিকে চাইলেন প্রফেসর। বিশালদেহী লোকটার জন্য রীতিমতো দুঃখই হলো তার। আগেই আবছা ভাবে নজরে পড়েছে। রানা সোহানাকে ছুটে আসতে দেখে সঙ্গীকে ফেলে পালাবার চেষ্টা করেছিল লোকটা, কিন্তু পিছন থেকে ওর কোট ধরে ফেলেছে রানা। দুই হাতে সমানে ঘুষি চালাচ্ছে এখন। কেঁপে কেঁপে উঠছে লোকটার শরীর। যখন নেটিয়ে বলল তখন এক হাতে ওর কলার ধরে দেয়ালের সঙ্গে ঠেসে রেখে অপর হাতে ধীরে সুস্থে চাষ করলো রানা ওকে। কোটের নিচে শোল্ডার হোলস্টার থেকে বের হলো একটা রিভলভার। কলারটা ছেড়ে দিতেই কাত হয়ে পড়ে গেল লোকটা মাটিতে। নড়ছে না, সম্ভবত জ্ঞান হারিয়েছে। সোজা হয়ে প্রফেসরের দিকে ফিরল সোহানা, চোখে তাজ্জব হয়ে যাওয়া দৃষ্টি। আরে আদনান ভাই, তুমি আবার কবে থেকে সঙ্গে চাকু রাখতে শুরু করলে? নিজের মুঠি করা হাতের দিকে চাইলেন আদনান। তারপর মুঠি খুলে দেখালেন বলপেনটা। কিছুক্ষণ ঠেকিয়ে রাখার চেষ্টা আর কি। হেসে উঠল সোহানা। কিন্তু দেখে তো মনে হচ্ছিল এক্সপার্ট নাইফ ফাইটার। এই ভাবভঙ্গি কোথায় শিখলে? কোথায় আবার? টিভি থেকে? হেসে উঠল রানাও। বলল, দারুণ দেখেছ কিন্তু আদনান ভাই। এবার ভাবির কাছে যাও। দুশ্চিন্তায় মাথা খারাপ হয়ে গেছে বেচারির। আবল তাবল বকছিল। রওনা দিলেন আদনান। তবে মাঝামাঝি গিয়ে থামতে হলো। ডাইবই থেকে বাঘ ঘুরে দৌড়ে আসছে জেসিকা। পাশে দৌড়াচ্ছে রিসি হাওয়ার্ড। পেছনে দু তিনজন বেয়ারা। দূর থেকেই উঁচু গলায় ডাকলো জেসিকা, আদনান, সোহানা, ও ভালো আছে তো? একটা আচরও লাগেনি, জবাব দিলেন আদনান। স্বামীর গলা শুনে সামান্য দিক পরিবর্তন করে ছুটে এসে জড়িয়ে ধরল তাকে জেসিকা। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? জিজ্ঞেস করলো রিসি হাওয়ার্ড। দুজন লোক পিটিয়ে আদমরা করে ফেলেছে আপনার বন্ধু লুকাস ম্যাকপিলকে। সোহানার ধারণা খুব বেশি জখম হননি ভদ্রলোক। আপনি দেখুন গিয়ে। রিসি দৌড় দিল গাড়ির দিকে। পিছু পিছু গেল তিন বেয়ারা। আদনানকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে গাল রাখলো জেসিকা। কি ঘটছে কিছুই বুঝি না আমি, কিন্তু সেটা যে ভয়ানক কিছু তার টের পেয়েছি তোমার ভয় দেখে। ভয়? হ্যাঁ, যখন তুমি থেমে দাঁড়িয়ে ওদেরকে ডাকতে পাঠালে তখন তোমার গায়ে ভয়ের গন্ধ পেয়েছি আমি। কথাটা শুনে আদনান অবাক হলেন না, বিরক্ত তো নয়। তিনি জানেন জেসিকা বাস করে স্বাদ, গন্ধ, শব্দ ও স্পর্শের জগতে। অন্ধত্বের কারণে এই চারটি ইন্দ্রিয়ই ব্যবহার করতে হয়েছে বেশি বেশি। তাই অনুধাবন ক্ষমতা অনেক বেড়ে গেছে এগুলোর। দেখা গেছে জেসিকার ঘ্রাণশক্তি অনেক সময় কুকুরকেও হার মানিয়েছে। ওই গুন্ডাগুলো, আবার বলল জেসিকা, তোমার তোমার কি ওদের সঙ্গে মারামারি করতে হয়েছে? সামান্য, বললেন প্রফেসর। তারপর হেসে উঠলেন। দাঁড়াও, এখনই শুনতে চেও না? একটু সময় পেলেই দেখবে মারপিটের কী রকম দুর্ধর্ষ কাহিনী দাঁড় করিয়ে ফেলি। আর কটা দিন সুযোগ পেলে তো এমন বর্ণনা দেব, বিশ্বযুদ্ধের পর আমার এই মরণপণ যুদ্ধটাই দ্বিতীয় স্থান দখল করে নেবে ইতিহাসে। তবে তোমাকে চুপি চুপি বলছি, ফাইট হয়েছে, কিন্তু ছোঁয়াছুঁই হয়নি। একটা বল পেন দিয়ে ঠেকিয়ে দিয়েছি ওদের ছোড়া। বল পেন দিয়ে? এই জন্যই তো কথায় বলে অসির চেয়ে মসি বড়। সংক্ষেপে সব জানালেন তিনি স্ত্রীকে। সত্যি বলতে কি, ওদেরকে আমার ভালো বদমাশ মনে হয়নি। সেফ 2 নম্বর, অ্যামেচার। রানা সোহানা পৌঁছে 1 মিনিটেই ঠান্ডা করে দিয়েছে। ওরা ঠিক আছে তো? উত্তর দেবার আগেই রানার বেন্টলি কনভার্টিবল স্টার্ট নিল। হেডলাইট জ্বলে উঠল। 3 সেকেন্ডের মধ্যে এসে দাঁড়ালো ওরা আদনান জেসিকার পাশে। চলে এলে যে? লুকাসের জ্ঞান ফিরে আসছে, বলল সোহানা। এখন ডিসি করবে যা করার। এখানে দেরি করলে ফ্রেঞ্চ পুলিশের খপ্পরে পড়ে যাব। স্টেটমেন্ট নিতে নিতে একেবারে বুড়ো করে ছেড়ে দেবে। পেছনের দরজা মেলে ধরলেন প্রফেসর জেসিকা উঠবে বলে। ঠিক তখনই লক্ষ্য করলেন রানা সোহানা কৌতুকের দৃষ্টিতে তার দিকে চেয়ে মুচকি হাসছে। বিব্রত বোধ করলেন তিনি। দেখো, তর্জনী তুলে শাসালেন তিনি। খবরদার এ নিয়ে কোনো গল্প বানাবে না, দোহাই লাগে তোমাদের। পালিয়ে যে যায়নি তার একমাত্র কারণ পা দুটো বিট্রে করলো, কিছুতেই নড়তে চাইল না।
বাজে কথা বলো না, ফুঁসে উঠল জেসিকা। ওরা ওকে লাথির পর লাথি মারছে দেখেও তুমি ছুটে গেছো সাহায্য করতে। এরপর তো চেষ্টা করেও নিজেকে খাটো করে দেখাতে পারবে না। আমার ধারণা দুর্দান্ত সাহসের পরিচয় দিয়েছ তুমি, আদনান। তুলনাহীন। শুধু তাই না, বলল সোহানা। পাক্কা সোরাবাজের পোজ নিয়ে নেকড়ের মতো দাঁত বের করে যেরকম চাপা গর্জন ছাড়ছিল, ভাগ্য ভালো যে দূর থেকে চিনতে পেরেছিলাম, নইলে তো কাছে ঘেঁষার সাহস হতো না, ঘুরেই দৌড় দিতাম। 2। জামার পেছনে জিপার ফেসে যাওয়ায় ওটার সঙ্গে যুদ্ধ করছিল সোহানা। এমন সময় নক করে ওর ঘরে ঢুকলো রানা। এগিয়ে এসে ওটা ছাড়িয়ে দিল। তারপরে একটা ইজি চেয়ারে বসে আনমনে চেয়ে রইল সাগরের দিকে। ড্রেস খুলে বাথরুমে ঢুকলো সোহানা। 2 মিনিট পর বেরিয়ে এলো গলা থেকে পা পর্যন্ত ঢাকা আকাশি নীল রঙের একটা ড্রেসিং গাউন পরে। রানাকে প্রশংসার দৃষ্টিতে চাইতে দেখে হাসলো মৃদু হাসি। জিজ্ঞেস করলো, কি ভাবছো রানা? এবার আদনান ভাইয়ের মধ্যে আগের সেই প্রাণবন্ত উচ্ছ্বাস ভাবটা দেখছি না, বলল রানা। কেমন যেন চুপচাপ মনমরা হয়ে গেছে হাসি খুশি মানুষটা। তুমি কিছু জানো? আমিও লক্ষ্য করেছি। চেয়ারের হাতলে বসলো সোহানা। কি যেন নিভে গেছে মানুষটার ভেতর। কথায় কথায় জেসিকার কাছ থেকে একটু একটু করে বের করছি আসল ঘটনা। ব্যাপার আর কিছু নয়, টাকা। টাকা? অবাক হলো রানা। টাকার অভাব তো ছিল না আদনান ভাইয়ের। শুনেছিলাম ইউনিভার্সিটির বেতন তো আছেই, তার উপর কয়েকটা উঁচু মানের পাঠ্য বই লিখেছেন। নিয়মিত ভালো টাকা আসে রয়্যালটি হিসেবে। আসতো, বলল সোহানা। এখন আর আসে না। এখন মাসিক বেতনটাই ওর একমাত্র উপার্জন। বিয়ের পর থেকে লেগে আছে আদনান ভাই। জেসিকার অন্ধত্ব ঘোচানোর ব্যর্থ চেষ্টা। কোথায় না গেছে ওকে নিয়ে। জার্মানি, সুইডেন, জাপান, আমেরিকা, সাউথ আফ্রিকা, সিঙ্গাপুর। যেখান থেকে কেউ একটু আশ্বাস দিয়েছে ছুটে গেছে সেখানেই। জেসিকার বাবাও অনেক চেষ্টা করেছিলেন, ফল হয়নি। অনেক বারণ করেছে জেসিকা, কিন্তু কারো কথা শুনবে না আদনান ভাই। শেষমেশ আমেরিকার এক চক্ষু বিশেষজ্ঞের কথায় ওখানে নিয়ে গিয়ে একটা প্রাইভেট নার্সিং হোমে ভর্তি করে 6 সপ্তাহ চিকিৎসা করিয়েছিল। 1.5 মাসে $20,000 খরচ করার পর তারা জানিয়ে দিল কিছুই করার নেই। এ চোখ ভালো হবার নয়। জানালার ধারে গিয়ে দাঁড়ালো রানা। মেয়েটাকে মনে প্রাণে ভালোবাসে, তাতে কোনো সন্দেহ নেই। সত্যি কি ফতুর হয়ে গেছে মানুষটা? আমি যতদূর জানি অনেক টাকা লোন নিয়েছিল ব্যাংক থেকে। রয়্যালটির সব টাকা, এমনকি বেতনের একটা অংশ চলে যাচ্ছে ইনস্টলমেন্ট শোধ করতে। আরও কয়েক বছর রয়্যালিটির একটি পয়সাও ঘরে আসবে না। পৈতৃক বাড়িটাও যাবে বন্ধকের টাকা শোধ করতে না পারলে। কাজ ঝাঁকালো সোহানা। জেসিকার নিজস্ব কোনো আয় রোজগার বা জমানো টাকা নেই, ফলে ভালো গ্যারাকলে ফেসেছে ওরা। সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে এই সব কিছুর জন্য জেসিকা দায়ী মনে করে নিজেকে। একটু থেমে আবার বলল, এটা কি রকম ব্যাপার বলো তো? বন্ধু বা আপনজন যাদের তুমি ভালোবাসো, তারা তোমার কাছ থেকে সব রকম সাহায্য নিতে প্রস্তুত, কিন্তু টাকা দিতে দাও অপমান বোধ করবে। ওদের দেনা শোধ করে দেয়া আমাদের জন্য কিছুই না, কিন্তু হ্যাঁ কিন্তু, মাথা নাড়ল রানা। আমরা কেউ যদি টাকা দিতে চাই কিংবা সামান্য ইঙ্গিতও দিই, চিরতরে হারাবো ওদের। যাকে ভেবো না, বিপদ আসে আবার কিভাবে যেন কেটেও যায়। কেটে গেলেই ভালো, বলল সোহানা। আর্থিক দুরবস্থায় পড়লে মানুষের মন ছোট হয়ে যায়। আমরা দাওয়াত করে খাওয়ালে তারা যদি খাওয়াতে না পারে, আলগোছে কেটে পড়ে, হারিয়ে যায়। আমরা বন্ধু হারাই। মুখ কালো করে চুপচাপ বসে থাকলো রানা কয়েক মুহূর্ত। ভালো কথা। হঠাৎ প্রসঙ্গ পরিবর্তন করলো। আজ রাতে লুকাসের ব্যাপারটা তোমার কি মনে হলো? কি মনে হলো মানে? একটু অবাক হলো সোহানা। এরকম তো হরহামেশাই হচ্ছে। বারে ঢুকে রিচি দেখলো সিগারেট আনতে ভুলে গেছে। লুকাস গেল প্যাকেট আনতে গাড়ি থেকে প্যাকেট আনতে। অমনি কবলে পড়ল ছিনতাইকারীর। এই রকম কিছু একটাই তো হবে। কিন্তু ছিনতাই হয়নি কিছু, পেটানো হচ্ছিল শুধু। কেন? হাতের তালু দিয়ে চিবুক ঘষল সোহানা। তাই তো। আসলে অনুমান করবার মতো যথেষ্ট তথ্য নেই আমাদের হাতে। খোঁজ নেওয়ার দরকার মনে করছো? না। একটু যেন বেশি তাড়াতাড়ি জবাব এলো। এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, ভাবছিলাম। নিছক কৌতূহল। কয়েক সেকেন্ড রানার মুখের দিকে চেয়ে থাকলো সোহানা।
কিছু যেন আজ করতেও চাইছে। রানা বিদায় নেওয়ার পর কেন যেন ওর মনটা ভালো হয়ে গেল। মনে হলো একটা বোঝা নেমে গেছে ওর কাঁধ থেকে, আরেকটা বলিষ্ঠ কাঁধ তুলে নিয়েছে সে। ভার ওরা আর চিন্তা না করলেও চলবে। 3 পরের দিন দুপুর বড়সড় পাওয়ার বোটের স্টানে বসে আছেন প্রফেসর আদনান। তাকিয়ে আছেন প্রায় 150 ফুট লম্বা টো রোপের দিকে। রশির শেষ প্রান্তে সাগর থেকে 60 ফুট উপরে উজ্জ্বল রোদে ঝলমল করছে বিশাল একটা ঘড়ি। ওখানে ট্রাপিজ বার দু হাতে আঁকড়ে ধরে ঝুলছে মাসুদ রানা, পায়ে চেলা লোম স্কি। ওর পিঠে চড়ে উঠছে জেসিকা, দু হাতে জড়িয়ে ধরে আছে রানার গলা। স্ত্রীর মুখটা দেখতে পাচ্ছেন আদনান রানার কাঁধের উপর। নির্মল আনন্দে হাসছে জেসিকা। আগে কখনো এই অভিজ্ঞতা হয়নি ওর। এক হাত তুলল রানা টোরপ রিলিজ গিয়ারের দিকে। তাকে উইশ উইঞ্চ ঘুরিয়ে আরও দড়ি ছাড়তে বলছে। আদনান দেখতে পাচ্ছে দুই পায়ে আরও জোরে রানার কোমর জড়িয়ে ধরল জেসিকা। তারপর একটা হাত নাড়ল তার উদ্দেশ্যে। প্রতি উত্তরে হাত নাড়তে গিয়েও থেমে গেলেন আদনান। ভুলেই গিয়েছিলেন জেসিকা দেখতে পাবে না। এক হাতে বোটের হুইল ধরা, ঘাড় ফিরিয়ে চেয়ে রয়েছে সোহানা ঘুড়িটার দিকে। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। টোরপ ছাড়তে ছাড়তে গলা চড়িয়ে বললেন প্রফেসর, দেখো দেখো কি ফুর্তি। মহা আনন্দে রয়েছে এখন জেসিকা। তুমিও চেষ্টা করে দেখো না আদনান ভাই, মজা লাগবে। মনে হবে শ্যাম্পেনের নেশা। তার চেয়ে এক বোতল ব্র্যান্ডি পেলে আরও খুশি খুশি হব, বললেন প্রফেসর। এটা বিপজ্জনক মজা। সা করে নেমে এলো ঘুড়িটা বোট সাইডে। রানার স্কি যখন পানি সই সই, তখনই থ্রোটল খুলে দিল সোহানা আরও। 5 সেকেন্ড 80 ফুট উপরে উঠে গেল ঘুড়িটা ডান দিকে স্টারবোর্ড সাইডে। থ্রোটল কমিয়ে সোহানা বলল, বোতলে এই আনন্দ পাবে না আদনান ভাই। আদনানের চোখ তখন অন্যদিকে। ওই দেখো, তোমার হবু পর ঋষি হাওয়ার্ড আসছে এই দিকে। চট করে একবার ওর দিকে চেয়েই সিদ্ধান্ত নিল সোহানা, ঘুড়িটা নামিয়ে আনতে হবে। ঋষি আর ঘুড়ি দুটোকে একসঙ্গে সামলানো সম্ভব নয়। রানার দিকে একবার হাত নেড়ে স্পিড কমালো সোহানা। বোটের নাকটা এখনও বাতাসে বাতাসের দিকে তাক করা। ধীরে ধীরে নেমে এলো ঘুড়ি। রানার স্কি সাগর স্পর্শ করলো। কয়েক সেকেন্ড ভেসে থেকে ঝপাত করে পানিতে ডুবে গেল রানা জেসিকাকে পিঠে নিয়ে। সিলিন্ডারের মতো দেখতে দুটো ফ্লোট ভাসিয়ে রাখলো ঘুড়িটাকে। পলিপ্রোপিলিন টো রোপ ভাসছে পানিতে। রশি গুটিয়ে ঘুড়িটাকে কাছে নিয়ে এলেন আদনান। হাত বাড়িয়ে বোটে তুলে নিলেন জেসিকাকে। ঘুড়ির ফ্রেমটা ভাঁজ করতে ব্যস্ত রানা। রুদ্ধশ্বাসে বলল জেসিকা, আশ্চর্য, দারুণ। আমাকে দেখতে পেয়েছো আদনান? মনে হচ্ছিল স্বর্গে চলে গেছি। খুশি ও উত্তেজনায় লাল হয়ে গেছে ওর চেহারা। দর্শনীয়ভাবে টার্নিং হল্ট করে বোট নিয়ে কাছে এগিয়ে এলো ঋষি। উজ্জ্বল হাসি মুখ আর ঝকঝকে চোখ তুলে চাইল সে সোহানার দিকে। লুকাস ম্যাকপিলের বার্তা এনেছি সোহানা, তোমাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে আমার বন্ধু। একটু সেরে উঠে ফুল টুল নিয়ে নিজেই দেখা করবে ও তোমাদের। লোক দুজন কেন ওকে পেটাচ্ছিল, পুলিশ বের করতে পেরেছে ওদের পেট থেকে। কাষ্ঠ হাসি দিল ঋষি। আর বলো না, শুনলে রেগেই যাবে তোমরা। পালিয়েছে ওরা, পুলিশ আসার আগেই পালিয়েছে। ভুরুজোড়া কুঁচকে গেল সোহানার। আমারই গাড়িতে করে, আমারই দোষে, বিশ্বাস করো। রানার দেয়া রিভলভারটা ওদের দিকে বাগিয়ে ধরে পুলিশের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ হাত থেকে পড়ে গেল ওটা। পড়ে গেল? তামাশা করছো? না, ঠাট্টা নয়। সিনেমার হিরোদের মতো মাঝে মাঝে ওটা শূন্যে ঘুরিয়ে খপ করে ধরছিলাম। শেষবার ফসকে গেল হাত থেকে। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে তুলে নিল ওটা তাগড়া লোকটা। মুখ বিকৃত করলো ঋষি। লজ্জার ব্যাপার। খেপে গিয়েছিল পুলিশ, ভয় পেয়েছিলাম আমাকেই বা আবার অ্যারেস্ট করে। করলেও তোমার কিচ্ছু হতো না, বলল রানা। ঘুড়ি ভাঁজ করে রেখে কাছে এসে দাঁড়িয়েছে। কোর্টে তোমার উকিল তোমাকে উন্মাদ ডিক্লেয়ার করলেই বাধ্য হতো ছেড়ে দিতে।
যেন মজা পেয়েছে এমন ভঙ্গিতে পিছনে হেলে হেসে উঠল রীতি, কিন্তু চোখে সে হাসির রেশ পৌঁছল না। তারপর বলল, সত্যি অবিশ্বাস্য একটা ঘটনা, ভাবা যায় না। যাকে এবার কাজের কথা। সোহানার দিকে ফিরল সে। আমার পার্টির জৌলুস বাড়াতে তোমরা আসছো তো আজ? হচ্ছে ওটা? বাতিল করনি প্রোগ্রাম? না, কি যে বলো। বন্দরের সেরা সুন্দরীদের নিমন্ত্রণ করা হয়েছে, সেজেগুজে আসবে ওরা। চলে এসো, ম্লান করে দাও ওদের। কোনো ছুতো কিন্তু শুনবো না। রানার দিকে চাইল সোহানা। উত্তরটা রানাই দিল। ঠিক আছে, আসছি আমরা। এবার তোমার বটবটি নিয়ে একটু দূরে সরবে? কান ঝালাপালা হয়ে গেল। হাসি মুখে হাত নাড়ল ঋষি। তারপর স্পিড বোট ঘুরিয়ে নিয়ে চলে গেল দূরে, জেটিতে দাঁড়ানো মার্লিনের দিকে। 4। সন্ধ্যের একটু পর জেসিকাকে সঙ্গে নিয়ে বৈঠকখানায় ঢুকলেন আদনান মুফতি। দেখো তো, আদনান মুস্তফি, দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। আমি বললাম, লিপস্টিক, টিপ, সিথি, ক্লিপ, হুক সব ঠিক আছে, কিন্তু আমার উপর ভরসা নেই। আমি নাকি শাড়ির কিছুই বুঝি না। সোহানাকে দেখিয়ে সার্টিফিকেট পাওয়া গেলে তবে বুঝ মানবে। কলাপাতা সবুজ একটা শাড়ি পরেছে জেসিকা। ফুটফুটে সুন্দর ফুলের মতো লাগছে ওর মুখটা। বলল, ও সব সময় বলে ঠিক আছে ঠিক আছে, ভালো করে না দেখে। একবার তো প্রাইস ট্যাগ আটা কাপড় পরে ঘুরে এসেছিলাম এক পার্টি থেকে। ঘুরিয়ে ফিরিয়ে খুঁটিয়ে দেখলো জেসিকা, সোহানা জেসিকাকে। চমৎকার লাগছে, আশ্বস্ত করলো। তবে এত দামি একটা শাড়ির সঙ্গে ম্যাচিং জুয়েলারি দরকার, বিশেষ করে এই ধরনের সোশ্যাল পার্টিতে। সঙ্গে এনেছো কিছু? না, জবাব দিলেন প্রফেসর। আমরা পার্টির জন্য প্রস্তুত হয়ে আসিনি। বাড়িতে অবশ্য অপূর্ব সুন্দর ঝলমলে একটা হীরার ব্রোচ আছে ওর। কিনেছিলাম আলজিয়ার্সের এক খোড়া ফেরিওয়ালার কাছ থেকে। লোকটা কসম খেয়ে বলেছিল, কোনো সন্দেহ নেই পাথরগুলো খাঁটি হীরা। যদি মিথ্যে বলে থাকে তাহলে পানিতে গেছে আমার $3 আমি দু একটা অলংকার ধার দিতে পারি। বলে বেডরুমের দিকে হাঁটতে শুরু করলো সোহানা। একবার গলায় হাত দিয়ে একটা ভুরু উঁচু করলো রানার দিকে চেয়ে। মাথা সামান্য ঝাঁকিয়ে সম্মতি দিল রানা। সোহানা ফিরে এলো চুনে বসানো দুটো রচনচুর, একজোড়া ব্রেসলেট, একটা হিরে বসানো আংটি আর গলায় পরার জন্য অপূর্ব সুন্দর এক মুক্তোর মালা। এই যে, ঋষি যদি জমকালো পার্টি চায় পাবে, জৌলুস চায় তার চেয়েও অনেক বেশি পাবে এখানে। বিশ্বসুন্দরী এলেও জ্ঞান হারাবে জেসিকার কাছে নট আউট পাঞ্চকে। ইয়াল্লা না, ছটফট করে উঠলেন প্রফেসর। ওগুলো না। কি এগুলো? মুক্তোর ভারী নেকলেস হাতে নিয়েই আড়ষ্ট হয়ে গেল জেসিকা। ও চেনে এটা, এর ইতিহাস জানে। জানে 50,000 পাউন্ডে ইনশিওর করা আছে এই মালা। সোহানাকে উপহার দিয়েছিল রানা এই হার। 41টা মুক্তো বসানো আছে এই নেকলেসে। সবচেয়ে বড়টার ওজন 113 গ্রেন আর ছোটটার 30 গ্রেন। এগুলো কাজের ফাঁকে ফাঁকে পৃথিবীর 7 বিখ্যাত পাল বেড থেকে নিজে ডুব দিয়ে তুলেছে মাসুদ রানা সোহানের জন্য। সময় লেগেছে পাক্কা 2.5 বছর। পছন্দসই মুক্তার জন্য 20,000 ঝিনুক তুলতে হয়েছিল রানাকে। অসম্ভব, রুদ্ধশ্বাসে বলল জেসিকা। এ আমি পরব না। মাই গড, এই জিনিস সঙ্গে রেখেছ কেন সোহানা? ব্যাংকের ভল্টে রেখে দেওয়া উচিত এটাকে। সেই জন্য তো দিনই আমি ওটা, বলল রানা হাসি মুখে। অলংকার পরার জন্য, ভালো লাগার জন্য, লুকিয়ে রাখার জন্য নয়। এবার ঘোরো তো, সোহানা পরিয়ে দিক গয়নাগুলো। মাঝরাতে পুরোপুরি জমে গেল ঋষি হাওয়ার্ডের পার্টি। দীর্ঘ টেরেস রুমের একপাশে স্টেজে বসেছে ব্যান্ড পার্টির 5 জন। চমৎকার বাজাচ্ছে জনপ্রিয় গান ও বাজনার সুর। স্যাক্সোফোনের মনোছোয়া লম্বা টানে, বুকের ভিতরটা কাঁপে, কেমন নেশা ধরে যায়। ঘরের 3 পাশের দেয়াল কুচি দেয়া পর্দা দিয়ে ঢাকা। আগরবাতির গন্ধে প্রাচ্যের আবহ। বেশিরভাগ অতিথি নাচছে, বিশ্রামের জন্য চেয়ারে বসছে। যার যে মদ পছন্দ বোতল থেকে ঢেলে নিয়ে চুমুক দিচ্ছে গ্লাসে। গল্প করছে, তারপর আরেক পার্টনার বেছে নিয়ে চলে যাচ্ছে
ড্যান্স ফ্লোরে। সোহানা, জেসিকা ও প্রফেসরও মহানন্দে নাচছে পার্টনার বদল করে করে। ঋষি ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক, হাসছে, কার কি দরকার দেখাশোনা করছে, খাবারের তদারকি করছে, কখনো বা কোনো রূপসী মহিলার সঙ্গে নেচে নিচ্ছে কয়েক মিনিট। রানা একবার দুবার নেচে একটু আলাদা হয়ে বসে আছে। হঠাৎ বেতাল একটা ঝনঝনে তীক্ষ্ণ আওয়াজে চমকে উঠল পার্টির সবাই। সিম্বল বা কাচির কাশির মতো শব্দ, তবে তার চেয়ে অনেক জোরালো। বাজনা থেমে গেল। অতিথিদের কলকণ্ঠ কয়েক সেকেন্ড শোরগোলের মতো শোনা গেল। তারপর চুপ হয়ে গেল সবাই। ব্যান্ড পার্টির নিচু স্টেজে উঠে দাঁড়ালো একজন লোক। হাঁটুর নিচ পর্যন্ত লম্বা কালো প্লাস্টিকের বসাতে পড়েছে। মাথাটা কালো হুড দিয়ে গলা পর্যন্ত ঢাকা। শ্বাস নেবার জন্য ছোট একটা ফুটো থাকলেও চোখের জন্য আলাদা কোনো গর্ত নেই। সম্ভবত ওটা এমন ফ্যাব্রিক দিয়ে তৈরি যে ভিতর থেকে বাইরেটা দেখা যাবে, কিন্তু বাইরে থেকে ভিতরের কিছুই দেখা যাবে না। লোকটার হাতে ব্যারেল কাটা একটা দোলনা বন্দুক। চারপাশে চোখ বুলিয়ে আরও তিনজন হুড পরা লোক দেখতে পেল রানা। দুজন টেরেস রুমের দুই দরজা টেরেস রুমের দুই দরজা আর বাকিজন সিঁড়ির ল্যান্ডিং পাহারা দিচ্ছে। এদের প্রত্যেকের হাতেই কাটা বন্দুক, রিভলভার হাতে আরও তিনজন মুখোশ পরা মানুষ কামরার ভিতর ঢুকছে দেখে সরে জায়গা ছেড়ে দিল অতিথিরা। দুজন মুখোশধারী দুই দেয়ালে পিঠ দিয়ে দাঁড়ালো। তৃতীয়জন টহল দেয়ার ভঙ্গিতে চলে গেল কামরার শেষ মাথায়। কিছুক্ষণ চুপচাপ, তারপর ব্যান্ড স্টেজে দাঁড়ানো লোকটা ভাঙা ভাঙা ফ্রেঞ্চে কথা বলে উঠল। মন দিয়ে শুনুন প্লিজ, যা বলার একবারই বলবো, কেউ নড়বেন না। একটু পর ওয়েটারদের একজন টিরে হাতে এক এক করে আপনাদের সামনে সামনে দিয়ে সবার সামনে দিয়ে যাবে। সঙ্গে মূল্যবান যা কিছু আছে আপনারা সেই টিরেতে রাখবেন। কেউ বাধা দিলে বা আদেশ অমান্য করলে মারাত্মক জখম হবেন। ব্যান্ডের দিকে ফিরে ইঙ্গিত করলো লোকটা। কয়েক মুহূর্ত দ্বিধা করে বাজনা শুরু করলো ওরা। অসহিষ্ণু ভঙ্গিতে খালি হাত নাড়ল মুখোশধারী। ধমকের সুরে জোরে বাজাবার নির্দেশ দিল। বেড়ে গেল আওয়াজ। দুই হাত দুই হাতে কপালের দুপাশ ধরে চোখ বুজে দাঁড়িয়ে কি যেন বিড়বিড় করছে ঋষি। হঠাৎ যেন মাথা খারাপ হয়ে গেল তার। তেড়ে গেল একজন মুখোশধারীর দিকে। গর্জে উঠল রিভলভার, কিন্তু বাজনার শব্দে প্রায় ঢাকা পড়ে গেল গুলির আওয়াজ। থমকে দাঁড়াল ঋষি। ব্যথায় কুঁচকে গেছে মুখ। এক হাতে বাহু চেপে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। চোখে মুখে উদ্ভ্রান্ত অত বিহ্বল একটা ভাব। তেমনি জোরে সোরে বাজছে বাজনা, নড়ল না কেউ। ভীত সন্তুষ্ট একজন ওয়েটারকে আঙুলের ইশারায় ডেকে তার হাতে ধরিয়ে দেয়া হলো একটা খালি টেরে। আদনান দেখলেন কামরার মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে রানা ও সোহানা। সোহানা চেয়ে রয়েছে রানার দিকে। রানার চেহারা নির্বিকার। তাকিয়ে আছেন বলে টের পেলেন প্রফেসর। সামান্য একটু মাথা নেড়ে দামি টাইপিন ও কাফলিং খোলায় মন দিল রানা। সোহানাও ওর এমারেল্ড ব্রোজ খুলতে শুরু করলো। ওদের থেকে সামান্য দূরে দাঁড়িয়ে রয়েছে জেসিকা। আদনান দেখলেন দুধের মতো সাদা হয়ে গেছে ওর মুখ। দুই হাতে চেপে ধরে আছে গলার কাছটা। ধক করে উঠল তার কলজেটা। রক্ত সরে গিয়ে নিজের মুখ থেকেও। মনে পড়ে গেছে সোহানার সেই অসম্ভব দামি মুক্তোর মালা এখন জেসিকার গলায়। জেসিকার সামনে একটা ট্রে হাতে ওয়েটার। দেখলেন মাসুদ রানা এগিয়ে গিয়ে আলগোসে ওর হাত দুটো সরিয়ে দিল গলার কাছ থেকে। হুক খুলে নেকলেসটা ছেড়ে দিল ট্রের উপর। হীরার আংটি, রত্নচূড় আর ব্রেসলেট জোড়াও গেল ওখানে। হতাশায় ছেয়ে গেল প্রফেসরের অন্তর। খানিক পরে নিজের শীর্ণ মানিব্যাগটা রাখলেন তিনি ট্রেতে। দেখলেন তার চেনা অলংকারগুলো গড়াগড়ি খাচ্ছে, আর সবার মূল্যবান জুয়েলারির সঙ্গে। অপারেশনের বিদায় পর্ব একই রকম নিপুণ দক্ষতায় সারা হলো। শটগান হাতে টেরেস লাউঞ্জের দরজায় দাঁড়ালো দুইজন। বাকি সবাই নেমে গেল সিঁড়ি বেয়ে নিচে। রাস্তাটা পেরোলেই ল্যান্ডিং স্টেজ। ইঞ্জিন স্টার্টের শব্দ কানে আসতেই দরজায় দাঁড়ানো লোক দুজন অদৃশ্য হয়ে গেল। থেমে গেল বাজনা। সবাই একসঙ্গে কথা বলে উঠল। শোরগোলের শব্দ ছাপিয়ে কানে এলো একটা শক্তিশালী বোটের আওয়াজ। দূরে সরে যাচ্ছে ক্রমে। মেঝেতে হামাগুড়ি দিয়ে বসে আছে এখনও ঋষি হাওয়ার্ড। মাথাটা ঝুলে পড়েছে নিচে। বাহু চেপে ধরা আঙুলের ফাঁকগুলো টপ টপ রক্ত পড়ছে মেঝেতে। রানা এসে দাঁড়ালো ওর পাশে। আবারও যেন ঘোরের মধ্যে রয়েছে ঋষি।
মাথাটা নাড়ছে এপাশ ওপাশ। হায় খোদা, সেই একই ঘটনা আবারও। তোমার হাতটা দেখি রিসি, বলল রানা। আমার হাত? ও কিছু না, মাংস ফুঁড়ে বেরিয়ে গেছে গুলি। পাগলাটির দৃষ্টিতে চারপাশে চাইল রিসি, তারপর টলমলো পায়ে উঠে দাঁড়ালো। এক বেটা ডাক্তারকে দাওয়াত করেছিলাম, গেল কোথায়? হঠাৎ ঘুরে দাঁড়ালো সে, রাগে লাল হয়ে উঠল মুখটা, চড়া গলায় চেঁচিয়ে উঠল, আর ওই ম্যানেজার কোথায় গেল হারামজাদা? আরও চড়ে গেল গলা। আর অপদার্থ পুলিশগুলোই বা কোথায়? হাত খামছে ধরে লোকজনের ভিড় ঠেলে ছুটল সে সিঁড়ির দিকে। পিছন ফিরে রানা দেখল ওর গা ঘেঁষে দাঁড়িয়ে আছে সোহানা। একটু দূরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে জেসিকা। এক হাতে তাকে জড়িয়ে ধরে আছেন আদনান। চলো এখান থেকে কেটে পড়া যাক, বলল রানা। চলো, ঘাড় কাত করল সোহানা। আমাদের স্টেটমেন্ট কাল দিলেও চলবে। রানা স্টিয়ারিংয়ে পাশে বসেছে সোহানা। পেছনের সিটে জেসিকাকে জড়িয়ে ধরে বসে আছেন আদনান। কান্না থেমেছে, কিন্তু বেচারির কাঁপুনি যায়নি এখনো। ওর কথাটা বেরিয়ে এলো আদনানের কণ্ঠ দিয়ে। ইস, মুক্তগুলো। আক্ষেপ করো না আদনান ভাই, বলল রানা। মেনে নাও, এটা কপালের ফের। আমার গায়ে ছিল গহনাগুলো, ভাঙা গলায় বলল জেসিকা। আমি যদি ওগুলো না পরতাম? আসলে আমি তো জোর করে পরিয়েছি তোমাকে, তাই না? সান্ত্বনা দিল সোহানা। তুমি না পড়লে আমি পড়তাম। এই একই ঘটনা ঘটতো জেসিকা। ওখানে কেউ আমরা যদি ট্যাপও করতাম, তাহলে শটগান দিয়ে ম্যাসাকার করতো না। যা ঘটেছে তার জন্য সামান্য দায় দায়িত্ব তোমার উপর বর্তায় না। আমরা সবাই ঘটনার শিকার, সেটা মেনে নেয়াই বুদ্ধিমানের কাজ। তোমার কথা বুঝতে পারছি সোহানা, কিন্তু মন মানতে চায় না। আমি একটা অপয়া। আমার যারা কাছের মানুষ, আপনজন, দেখেছি আমি, সবসময় তাদের ক্ষতি হয়। কথাগুলো মন খারাপ করে দিল সবার।